বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। সম্প্রতি ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না। আচ্ছা ঠিক আছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আচ্ছা ঠিক আছে, ওকে। কোনো সমস্যা হলে বলবেন, আমরা কেন পালাম হবে না, ঠিক আছে? আমরা পালাম কেন? না পালাবো, আমাদের কেউ মারবো না, কেউ মারবে না। আপনি বলবেন কি আমি জনাব না, আমরা পাসপোর্ট তো এই প্যাকেট ভিতরে দেখেন তো আছে কিনা? পাসপোর্ট তো হারায় লাগছে বলছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যে কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইটি। সেই মানিক কে? চ্যানেল আইতে? হ্যাঁ। সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। আমি খবর চাইছি। নামটা বলার পরে বলি আপনাদের। আমি এই যে দেখেন হ্যাঁ রুগী কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আপনার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, টাকা আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড, কি বলে আমার ভিডিও করতে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত যে বাংলাগুলা, হ্যাঁ 40,000। 40 টাকা আজকে হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল? বেগানে এই বেগান হয় ওই বেগান হবে 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিছে। নৌকালা কেউ আছে? রাজু না, কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি খালি কাউন্টার দিবেন না, সত্য কথা এটা বলেন। আপনি কত টাকা কন্টাকে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধইরা। এই মাইটটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়া মারছে না ভিতরে? তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন। তাকে কার্যবিধি 54 ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেসরকারি টেলিভিশনের টক শোতে একজন নারী উপস্থাপকের সঙ্গে তার আক্রমণাত্মক আচরণ ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আপনি কি আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাঈদের হাতে কোনো মরণাস্ত্র আমাকে ছিল? বলতে দেন আগে। আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান এখানে বসে থাকে। আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। সাঈদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। তাহলে আমিও দেখেছি। আমি দেখেছি যে অবস্থা, কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না? তদন্ত হবে তো, ওইটা সাঈদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাঈদকে কে মেরেছে সেটা দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না। অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা বলছি। আপনি ওটাও নিরপেক্ষ নন। আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে না, পুরো বাংলাদেশ দেখেছে। বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার এই আপনি, আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। আজকে যদি রাজাকাররা ক্ষমতায় আসে তাহলে মানে আমার চামড়া উঠিয়ে ফেলবে। এটা অত্যন্ত সত্য কথা। সোজা কথা শুনতে চান, সরকারকে কঠোর হতে হবে, কারণ দেশ রক্ষার জন্য কঠোরতার কোনো বিকল্প নেই। তারা যেভাবে আপনার সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, এরপরে তো পুলিশের অবশ্যই দায়িত্ব রয়েছে এই পরিস্থিতি আপনার করার। আরেকটা ঘটনা, সেটা তো আপনারা বলছেনই না, বলতে চাচ্ছেন না। যে শোনেন, আমাকে বলতে দেন প্লিজ, লেট মি স্পিক। আমাকে বলতে দেন। আপনি কি বলেছেন এই কথা যে কালকে 12 জনকে শাস্তি থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন কালকে নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আবার নারীর কোটা চান না, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান লিসেন টু মি। আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। এর চেয়ে বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন। আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বললেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। রাজাকাররা যখন 32 নম্বর সেটার ক্ষোভ এসে আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোন প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি পুরুষ না নারী সেটা আমার তো বিবেচ্য বিষয় নয়। আমি মিনিমাম সম্মানের কথা বলি। আপনি মিনিমাম সম্মান তো আমাকে করেননি। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সুপ্রিম কোর্টের এক আইনজীবী দুর্নীতি দমন কমিশন দুদককে নোটিশ দেন, যেখানে মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগ আনা হয়। উনি যে অতিরিক্ত সময় এখানে বসবাস করেছেন, এজন্য সরকারি এই বাসার ভাড়া এবং পরিষেবা বিল বাবদ 14 লক্ষের বেশি টাকা উনি
বিল পরিশোধ না করে উনি সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন। তাকে সেলুট না দেয়ায় 2003 সালে তিনি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন। এ নিয়ে পরে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন, সেলুট দেওয়ার বাধ্যবাধকতা নেই। এ মন্তব্যে আদালত তাকে চাকরিচ্যুত করলে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে পদ ফিরে পান। 2012 সালের একটি ঘটনা, যেখানে তিনি ইকোনমি ক্লাসে টিকিট কিনেও জোর করে বিজনেস ক্লাসে বসেন এবং বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন। বিচারপতি হিসেবে শামসুদ্দিন চৌধুরী মানিকের সবচেয়ে বিতর্কিত রায়গুলোর মধ্যে অন্যতম ছিল কর্নেল তাহের হত্যা মামলার রায়। এই রায়ে তিনি কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন এবং জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করেন। খুনি জিয়াউর রহমান, যার নাম উচ্চারণ করতে আমার ঘৃণা বোধ হয়, যে বাংলাদেশ হাইকোর্ট তাকে ঠান্ডা মাথার খুনি হিসাবে রায় দিয়েছে। 2012 সালে তৎকালীন সংসদ স্পিকার আব্দুল হামিদের বিরুদ্ধে আদালতে বসে তিনি নজিরবিহীন সমালোচনা করেন। আমরা বিচারপতিদেরকে শ্রদ্ধা জানাই, আমরা সম্মান করি, কিন্তু যারা স্যাডিস্ট, যারা অপরকে কষ্ট দিয়ে মজা পায়, যারা তাদেরকে আমরা ঘৃণা করি। মানিকের দ্বৈত নাগরিকত্ব বিষয়টিও বিতর্কের সৃষ্টি করেছে। তিনি বাংলাদেশ ও ব্রিটেন উভয় দেশের নাগরিক, এমনকি তিনি বিদেশে থেকে মুক্তিযুদ্ধ করেছেন দাবি করায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়। 2012 ও 2015 সালে লন্ডনে তার উপর হামলার ঘটনাও ছিল আলোচিত।